সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনতপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম মণ্ডল বাদশা, প্রভাষক, বিষয় ভূগোল। আজকের ক্লাসে শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় তৃতীয়, লেকচার নাম 2। আজকের আলোচ্য বিষয় বসতি, জনপদ অথবা সেটেলমেন্ট কাকে বলে এবং গড়ে ওঠার নিয়ামক সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বসতি, মানুষ জন্মগত সূত্রেই সমাজবদ্ধ জীব। মানুষ সবসময় সংঘবদ্ধভাবে অথবা সামাজিকভাবে বসবাস করতে চায়। বসতি পরিবেশের সঙ্গে সম্পর্কিত এবং অভিযোজনের মাধ্যমেই বসতি সাধারণত গড়ে ওঠে। বসতি বলতে কোনো নির্দিষ্ট স্থানে এক বা একাধিক মানুষের সমন্বয়ে বাসস্থান গড়ে ওঠাকেই বসতি বলে। অধ্যাপক স্টোনের মতে এক বা একাধিক মানুষের গড়ে উঠার যে আবাসস্থল তৈরি হয় তাকেই বসতি বলে। বসতি গড়ে ওঠার নিয়ামক সমূহকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। আচ্ছা, এখানে বসতি লিখি। বসতি, এক নম্বর প্রাকৃতিক নিয়ামক। 2 নম্বর হচ্ছে আর্থ সামাজিক নিয়ামক। আর্থ সামাজিক নিয়ামক। 3 নম্বর সাংস্কৃতিক নিয়ামক। এবং 4 নম্বর রাজনৈতিক নিয়ামক। তাহলে আমরা এখন দেখব বসতি গড়ে ওঠা কারণসমূহ অথবা নিয়ামক সমূহ। বসতি নিয়ামক সমূহকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। আর্থ সামাজিক নিয়ামক, সামাজিক অবস্থা, সুযোগ সুবিধা অথবা প্রতিকূল অনুকূল পরিবেশ ইত্যাদির কারণেও বসতি গড়ে ওঠে। সাংস্কৃতিক নিয়ামক, সাংস্কৃতিক মানুষের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ধর্ম, জাতিগত, ভাষাগত ইত্যাদি কারণে বসতি গড়ে ওঠে। রাজনৈতিক নিয়ামক, রাজনৈতিক অস্থিরতা অথবা রাজনৈতিক বিভিন্ন শর্ত ইত্যাদি কারণে বসতি গড়ে ওঠে। এখন আমরা আলোচনা করব প্রাকৃতিক নিয়ামক।
প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামক মানে প্রকৃতিগত নিয়ামক, প্রকৃতির দান যে নিয়ামকগুলো আছে তাকেই বলা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। এই প্রাকৃতিক নিয়ামককে আবার কয়েকটি শ্রেণীতে আমরা উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি। এই প্রাকৃতিক নিয়ামককে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভূপ্রকৃতি। আচ্ছা, ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি হচ্ছে ভূমির রূপ। ভূ মানে ভূমি, প্রকৃতি মানে রূপ, অর্থাৎ ভূমির রূপকেই ভূপ্রকৃতি বলা হচ্ছে। আমাদের পৃথিবীতে ভূমি সর্বত্র সমান নয়, কোথাও সমতল, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বন্ধুর ইত্যাদি। এসব কারণে বসতি গড়ার ক্ষেত্রে বিভিন্ন রকম প্রভাব লক্ষ্য করা যায়। যেমন পৃথিবী জুড়ে 90% মানুষ সমতল ভূমিতে বসতি স্থাপন করতে আগ্রহী অথবা ইচ্ছুক। অপরপক্ষে বাকি 10% মানুষ নিম্ন সমতল ভূমি, যেখানে বন্যার সময় বন্যার পানি আসে, অথবা পাহাড়ের ঢালে, অথবা স্বল্প উচ্চতা বিশিষ্ট পর্বতের চূড়ায়, অথবা বনাঞ্চলে বসতি গড়ে ওঠে। তাহলে ভূপ্রকৃতি আমরা বুঝলাম। ভূপ্রকৃতির কারণে বসতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আকারে অথবা ধরনের বসতি গড়ে ওঠে। 2 নম্বর হচ্ছে জলবায়ু। জলবায়ু জলবায়ু আমরা অনেকেই জানি। জলবায়ু হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থানের দীর্ঘ সময়ের বায়ুর গড় উত্তাপ, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদি অবস্থাকেই জলবায়ু বলে। তাহলে এই বসতি গড়ে ওঠার পিছনে প্রথম নিয়ামক হিসেবে ভূপ্রকৃতি কাজ করতেছে, দ্বিতীয় নিয়ামক হিসাবে জলবায়ু কাজ করতেছে। উষ্ণমণ্ডলীয় অঞ্চলগুলোতে দেখা যায় যে বসতি গড়ে ওঠার ক্ষেত্রে খুব একটি সহায়ক নয়। আবার নাতিশীতোষ্ণ অঞ্চল, যেখানে নয় গরম নয় শীত, মাঝারি ধানের আবহাওয়া বিরাজমান করে, মানুষ অথবা প্রাণীকুলের সহনীয় তাপমাত্রা, শীত, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদি অনুকূলে থাকলে সেখানে বসতি গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। আবার যেখানে প্রচণ্ড শীত, যেমন অ্যান্টার্কটিকা মহাদেশে অথবা হিমালয় পর্বতের উচ্চ শৃঙ্গে, এসব অঞ্চলে অথবা স্থানে বসতি গড়ে ওঠার পক্ষে খুব একটা সহায়ক নয়। জলবায়ু। 3 নম্বর হচ্ছে ভূমি উর্বরতা। তিন নম্বর হলো ভূমির উর্বরতা। ভূমি মানে মাটি। মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করেই সাধারণত বসতি গড়ে ওঠে। মানুষের কিছু মৌলিক চাহিদা আছে, তারপরে বস্ত্র, তারপর শিক্ষা, তারপর চিকিৎসা। তো বসতি গড়ে ওঠার ক্ষেত্রে মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে খাদ্য সংকুলন করার জন্য অথবা খাদ্য যোগানের উদ্দেশ্যে যেখানে
সহজ হয় আর কি, উদ্দেশ্য সহজ হয়, সেখানেই সাধারণত বসতি গড়ে ওঠে। এক্ষেত্রে খাদ্য সংকলনের ক্ষেত্রে অথবা খাদ্য পর্যাপ্ত পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে ভূমির উর্বরতা শক্তি কাজে লাগে। যেখানে ভূমির উর্বরতা শক্তি বেশি হয় সেখানেই সাধারণত বসতি গড়ে উঠে, নতুবা নয়। কোথাও পাহাড়ি ঢালে বসতি গড়ে ওঠার ক্ষেত্রে খুব একটা সহায়ক হয় না, সেখানে ভূমির উর্বরতা শক্তি কম। আবার যেখানে জলবায়ু সহায়ক ভূমিকা রাখে, আবার মাটির উর্বরতা শক্তিও ভালো, যেখানে ধান, গম সহ বিভিন্ন ধরনের সবজি জাতীয় ফসল উৎপাদন হয়, সেই অঞ্চলগুলোতেই সাধারণত ঘনবসতি গড়ে উঠে। চার নম্বর হচ্ছে পানির সহজলভ্যতা। বসতি গড়ে ওঠার ক্ষেত্রে প্রাচীনকাল থেকেই লক্ষ্য করা যায় যে যেখানে পানির পর্যাপ্ততা আছে অথবা সহজেই পানি পাওয়া যায়, সেটা পান করার ক্ষেত্রেই হোক অথবা পশুপালনের ক্ষেত্রেই হোক অথবা কৃষিকাজের ক্ষেত্রেই হোক, সেই অঞ্চলগুলোতেই সাধারণত বসতি গড়ে উঠত অথবা এখনো উঠে। সে কারণেই দেখা যায় যে নীলনদে অঞ্চলে সভ্যতা গড়ে উঠছিল, সিন্ধু নদীর ধারেও সভ্যতা গড়ে উঠেছিল অথবা বসতি গড়ে উঠেছিল। বড় বড় সাগর, মহাসাগর, নদ নদীর ধারে বসতি গড়ে ওঠে। অথবা ভূপৃষ্ঠের নিচে যদি স্বাদু পানি উত্তোলনের মতো অবস্থায় থাকে, সেখানেও বসতি গড়ে ওঠে। 4 নম্বর গেল। 5 নম্বর, আচ্ছা মুছে দেই। পাঁচ নম্বর হচ্ছে নির্মাণ, গৃহ নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা। গৃহ নির্মাণ সামগ্রীর সহজলভ্যতা এটি একটি বসতি অথবা গৃহ অথবা বাসস্থান তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদিকালে অথবা প্রাচীন যুগে মানুষ সাধারণত গাছের বড় ধরনের পাতা, শন অথবা গমের খড়, ধানের খড় ইত্যাদি দিয়ে বসতি তৈরি করত। আবার পাথরের যুগে দেখা যায় যে সেখানে পাথরের ব্যবহার করছে। আবার মধ্যযুগে দেখা যায় যে পাহাড়ি গুহাতেও মানুষ বিভিন্নভাবে বসতি তৈরি করছিল। বর্তমান অবস্থায় বসতি গড়ে ওঠার ক্ষেত্রে তোমার মাটি ব্যবহার হচ্ছে, ইট ব্যবহার হচ্ছে, পাথর ব্যবহার হচ্ছে, সিমেন্ট ব্যবহার হচ্ছে ইত্যাদি ইত্যাদি। গৃহ নির্মাণের যে সামগ্রীগুলা, এসব যেখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় অথবা খুব সহজে পাওয়া যায়, সেখানেই সাধারণত বসতি গড়ে উঠে। ছয় নম্বর হচ্ছে খনিজ সম্পদের পর্যাপ্ততা। খনিজ ওদের পর্যাপ্ততা
6 নম্বর হলো খনিজ সম্পদের পর্যাপ্ততা। যেখানে খনিজ সম্পদ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং মানুষ সেটা আহরণ করতে পারে খুব সহজেই, সেখানে বসতি গড়ে ওঠে। কারণ খনিজ সম্পদ আহরণ করতে গেলে অনেক সুদক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। এই সুদক্ষ শ্রমিকদের একটা বলয় তৈরি হয়। আবার সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য পরিবেশ তৈরি হয়। ব্যবসা বাণিজ্যের কারণেও সেই অঞ্চলগুলোতে বসতি গড়ে ওঠে এবং মানুষের আর্থিক অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও খনিজ সম্পদ যেখানে অঞ্চলেও বসতি গড়ে ওঠে। তাহলে আমরা বুঝলাম যে প্রাকৃতিক নিয়ামক মানে বসতিকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে আমরা প্রাকৃতিক নিয়ামকটা মোটামুটি ভাবে বুঝলাম। এখন আমরা আর্থ সামাজিক নিয়ামক নিয়ে আলোচনা করব। আর্থ সামাজিক অবস্থা, সামাজিকতার মধ্যে আর্থ কথাটা আছে। এখানে আর্থ সামাজিক অবস্থা, একটি সমাজের আর্থ সামাজিক অবস্থা বলতে সেই সমাজের শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, খাদ্য ইত্যাদির মানগত বিষয়গুলোকে তুলে ধরা হয়। আর্থ সামাজিক অবস্থাকে আবার কয়েকটি ভাবে আমরা আলোচনা করতে পারি। আর্থ সামাজিক অবস্থাকে একটা এক নম্বর হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণটা কি? মানুষ স্বভাবগতভাবেই সংঘবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে, মানে মানুষ সামাজিক জীব। মানুষ একা থাকতে পারে না বা চলতে পারে না। এই কারণেই যেখানে একাধিক মানুষ বসবাসের জন্য বসতি গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে সামাজিক কারণ। মানুষের চাহিদা মেটাতে সাধারণত আদান প্রদান করা হয় এবং এই আদান প্রদান প্রাচীন যুগ থেকেই চলে আসতেছে, বর্তমানেও সেটা অব্যাহত রয়েছে। তো মানুষের জন্মগত যে কারণটা ছিল যে সামাজিকভাবে দলবদ্ধভাবে মানুষ বসবাস করে, এটার সঙ্গে আবার আদান প্রদানের একটা সম্পর্ক বিরাজমান। এ কারণেই মানুষ বসতি গড়ে তোলার ক্ষেত্রে সংঘবদ্ধভাবে বসতি গড়ে তোলা ব্যবস্থা করে এবং সেটাকেই সামাজিক কারণ বলা হচ্ছে। দ্বিতীয় কারণটা হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত ব্যবস্থা। নিরাপদ ও সুরক্ষিত ব্যবস্থা। নিরাপদ সঙ্গে শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, বুঝি ভালো। এবং সুরক্ষিত মানে যেখানে নিজেকে রক্ষা করার জন্য সুব্যবস্থা থাকবে। তাহলে নিরাপদ যেখানে মানুষ নিজেদেরকে নিরাপদ ভাববে এবং সুরক্ষা করার ক্ষেত্রে সে মোটামুটি নিশ্চিন্ত হবে, সেখানেই সাধারণত বসতি গড়ে ওঠে। তাহলে আর্থসামাজিক অবস্থার সামাজিক কারণ দেখলাম, দ্বিতীয়টা দেখলাম নিরাপদ ও সুরক্ষিত ব্যবস্থা, তৃতীয়টা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান
বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়ামক হিসাবে। যেখানে মানুষ নিজের উন্নত জীবনযাপনের জন্য কর্মের সুব্যবস্থা খুঁজে পায়, সেখানেই সাধারণত বসতি গড়ে ওঠে। সেটা কৃষিক্ষেত্রে হইতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হইতে পারে, আবার বিদেশে ভ্রমণ অথবা অভিগমনের ক্ষেত্রেও হতে পারে। 4 নম্বর, নাগরিক সুযোগ সুবিধা। নাগরিক সুযোগ সুবিধা। প্রতিটি নাগরিক বসতি গড়ে তোলার পূর্বেই তারা রাস্তাঘাট, উন্নত যোগাযোগ ব্যবস্থা অথবা পরিবহন ব্যবস্থা, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। তো বসতি গড়ে ওঠার ক্ষেত্রে তাহলে নাগরিক সুবিধা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করছে। তাহলে এই হলো আর্থসামাজিক নিয়ামক। এখন আমরা দেখব সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামক, সাংস্কৃতিক শব্দটা অর্থ ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সংস্কৃতি কোনো মানব গোষ্ঠী অথবা সমাজ অথবা জাতির তার যে আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, শিক্ষা, চিকিৎসা, ধর্ম ইত্যাদি সমন্বয়কে সাংস্কৃতিক নিয়ামক বলা হচ্ছে। এই সাংস্কৃতিক নিয়ামক সাধারণত 3টি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1 নম্বর হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ বসতি গড়ে ওঠার ক্ষেত্রে ধর্মীয় কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই ধর্মের লোকজন সাধারণত একত্রে বসবাস করতে আগ্রহী হয়। দ্বিতীয়টা হচ্ছে ভাষাগত কারণ। ভাষাগত কারণ বসতি গড়ে ওঠার ক্ষেত্রে মানুষ সাধারণত ভাষা একই ভাষাভাষী ব্যক্তির ক্ষেত্রে সংঘবদ্ধভাবে বসবাস করতে আগ্রহ প্রকাশ করে এবং একই ভাষাভাষী লোকদের সমন্বয়ে দেখা যায় পৃথিবীতে সাধারণত বসতি গড়ে উঠে। আর 3 নম্বর হচ্ছে জাতিগত কারণ। জাতিগত কারণ পৃথিবীতে অনেক জাতি আছে, উপজাতি আছে। তো আমরা যেমন বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী লোকজন একত্রে বসবাস করতেই আগ্রহ প্রকাশ করবে এবং এই কারণেই আমাদের দেশে বাংলা ভাষাভাষী লোকের সমন্বয়ে বৃহৎ বসতি অঞ্চল গড়ে উঠেছে। এটা হলো সাংস্কৃতিক নিয়ামকগুলা। আর রাজনৈতিক নিয়ামক 4 নম্বর, রাজনৈতিক নিয়ামক। রাজনৈতিক কারণেও বসতি গড়ে ওঠে। রাজনৈতিক অস্থিরতা এগুলোর কারণে দেখা যাচ্ছে মানুষ অভিগমন করে অন্য দেশে চলে যায় এবং সেখানে বসতি গড়ে ওঠে। অথবা রাজনৈতিক কারণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বসতি গড়ে ওঠার ক্ষেত্রে, তখন বিদেশ থেকে লোকজন এদেশে অভিগমনের মাধ্যমে এসে স্থায়ী বসতি গড়ে ওঠে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম বসতি কাহাকে বলে অথবা জনপদ কাহাকে বলে এবং বসতি গড়ে ওঠার যে নিয়ামকগুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ তোমাদের। এগুলো তোমরা বাড়িতে দেখে নেবা এবং আগামী ক্লাসে আমরা বসতির যে প্রকারভেদ আছে সেটা নিয়ে আলোচনা করব।